আসসালামু আলাইকুম। মেডিকেল হাই স্টাডির পক্ষ থেকে আজকের এই স্পেশাল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। জুলাই 2025 সেশনে যারা পরীক্ষার্থী মেডিসিন পার্ট 1 পরীক্ষা যারা দিবেন, আমি আশা করছি আপনাদের সবার প্রস্তুতি অনেক ভালো এবং আপনাদের প্রস্তুতির শেষ সময়ে আপনারা চলে এসেছেন। পরীক্ষার হয়তো আর কয়েক সপ্তাহ বাকি। তো এই শেষ সময়ে আপনারা এই বাকি সময়টুকু কিভাবে কাজে লাগাবেন বা আপনারা এতদিন যে জিনিসগুলো পড়ে এসেছেন বা যে প্রস্তুতিটা আপনারা নিয়েছেন এটাকে পুরোপুরি বা আরও কীভাবে স্মুথ করা যায় এই শেষ সময়টা কিভাবে কাজে লাগালে সেটা নিয়েই আজকে মেডিকেল হায়ার স্টাডির এই গুরুত্বপূর্ণ একটা স্পেশাল ক্লাস। আপনাদের সাথে আমি আছি ডক্টর তৌফিক এনাম সজীব। সো আজকে আমরা যে বিষয়টা অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হলো আমাদের বিগত বছরের মক টেস্ট এক্সামের যে কোশ্চেনগুলো সেটার সাথে আমাদের বিগত বছরের বিসিপিএসের যে প্রশ্নগুলো সেইটার সাথে কী রকম সামঞ্জস্যতা আছে সেটা। এটা দেখানোর কারণ হলো যে আপনারা এখন শেষ সময়ে অর্থাৎ প্রস্তুতির শেষ সময়ে এসে সবাই আপনারা এখন একটু মডেল টেস্ট বা পরীক্ষা বা মক টেস্ট যেটাই বলি সেটাই আপনারা সবাই সেটার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর এটা ছাড়া আপনার পরীক্ষার প্রস্তুতিটা আসলে সম্পূর্ণ হবে না যদি আপনি শুধু থিওরি পড়ে থাকেন বা এসবিএ ক্লু এমসিকিউ এর বক্স আপনি টানা 5 মাস পড়ে এসেছেন। হয়তো রেগুলার আমাদের ব্যাচগুলোতে যারা আছেন তারা পরীক্ষা দিয়েছেন বা ডিফারেন্ট জায়গায় পরীক্ষা দিয়েছেন, কিন্তু শেষ সময়ে একটা পরীক্ষার ফুল মডেল টেস্ট অর্থাৎ আপনার পরীক্ষায় যে রকম যে কয়টা প্রশ্ন পুরো রিভিশন জুড়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যেভাবে আপনি টাইম মেনটেন করবেন এবং পরীক্ষার হলে প্রশ্নের উত্তর দিবেন, এই পরিবেশটা আপনাকে এই মক টেস্টগুলো আপনাকে এই ফিলটা দিবে। তো আমরা আজকের এই ক্লাসে আপনাদের এই মক টেস্ট এক্সামগুলো কিভাবে দিবেন, মক টেস্টের কোশ্চেনগুলো কিভাবে ফলো করবেন। দেখা গেছে আপনি শুধু 5টা বা 6টা মক টেস্ট দিয়ে এই প্রশ্নগুলোই লাস্ট সময় শুধু পড়লেন, আর কিছু পড়লেন না, মুখস্থ করে ফেললেন, তাহলে কিন্তু হবে না। আপনার যে রিভিশন সেটা পাশাপাশি চলবে এবং তার পাশাপাশি আপনাকে পরীক্ষাগুলো দিতে হবে এবং পরীক্ষা দিয়ে যে কোশ্চেনগুলো আপনি পারবেন বা যে কোশ্চেনগুলো পারবেন না সব কোশ্চেনই আপনার আবার রিভিউ করতে হবে। স্পেশালি যেগুলো ভুল করছেন সেটা যদি ইম্পর্ট্যান্ট টপিক হয় কিন্তু আপনি কোশ্চেনটা পারছেন না বা কোনো এসবিএস সিনারিওতে যে পয়েন্টটা আপনার ধরে বা যে পয়েন্টটাকে টার্গেট করে আপনার আনসার করা উচিত সেই পয়েন্টটা আপনি ধরতে পারছেন না, তাহলে সেটা আপনার সেই জায়গায় ল্যাকিংস আছে এবং সেই জায়গাটা আপনার আবার রিপেয়ার করতে হবে। তো আমাদের মক টেস্টের বিগত বছরে আমরা মানে 2024-এর জানুয়ারি থেকে আমাদের যে নতুন কোশ্চেন প্যাটার্ন এই অনুযায়ী মক টেস্টগুলো নিয়েছি এবং আমরা দেখেছি যে আমাদের মক টেস্টের অনেক প্রশ্নের সাথে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি আমাদের ফাইনাল যে পার্ট 1 পরীক্ষা হয়েছে বিগত 3 থেকে 4টা সেশনে অনেকটাই সামঞ্জস্য ছিল। আমরা কখনোই বলছি না যে আমাদের মক টেস্টে আমরা যে প্রশ্নগুলো করি সেটা হুবহু আপনার পরীক্ষায় এসেছে বা আসুক বা আসবে, এটা আমরা কখনোই চাই না, বলছিও না। আমাদের উদ্দেশ্য থাকে যে আমাদের মক টেস্টের কোশ্চেনগুলো আপনারা ফেস করলে একটা পরীক্ষার রিয়াল পরীক্ষার একটা ভাইব যাতে পান এবং এই পরীক্ষাগুলো দিয়ে আমরা আমাদের মক টেস্ট ব্যাচে প্রায় 5টা সাবজেক্ট ফাইনাল রেখেছি এবং 3টা বিসিপিএস স্ট্যান্ডার্ড মক টেস্ট রেখেছি। এই পরীক্ষাগুলো দিয়ে যাতে আপনার কাছে মনে হয় যে আমি এক্সাম এনভায়রনমেন্ট পাচ্ছি এবং যখন আপনি ফাইনালি পার্ট 1 পরীক্ষা দিতে যাবেন তখন যাতে আপনার কোশ্চেনগুলো আপনার কাছে প্যালেটেবল হয়, যাতে আপনি বুঝতে পারেন যে এই কোশ্চেনটা আমার এই লাইনটাতেই আমার আনসারটা লুকিয়ে আছে। তো এই জিনিসটাতেই ইউজ টু করার জন্য আমাদের এই প্রতি বছর আমরা এই মক টেস্ট নিয়ে থাকি এবং আমাদের প্রচুর স্টুডেন্ট এই মক টেস্টের এক্সাম কোশ্চেনের ব্যাপারে অনেক ভালো রিভিউ দিয়েছে। তো আমরা শুরুতে একটা কোশ্চেন দেখছি। এই কোশ্চেনটা আমাদের জুলাই 2024 সেশনে এসেছিল এভাবে। এটা বিসিপিএসে রিয়েল কোশ্চেন, পরীক্ষার কোশ্চেন এবং এর পরবর্তীতে আমরা দেখব আমাদের ওই সেশনের যে মক টেস্ট পরীক্ষায় আমরা কীরকম প্রশ্ন দিয়েছিলাম, যে প্রশ্নটার সাথে আমাদের রিয়েল এক্সামের কোশ্চেনের মিল ছিল। তো আমরা একটা প্রশ্ন দেখছি যে প্রশ্নটা এসেছিল যে 35 ইয়ার্স ওল্ড ফিমেল স্ট্যাটাস এপিলেপটিকাস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করেছে এবং তাকে রিপিটেড ডোজ অফ লরাজেপাম, যেটা ফার্স্ট লাইন
আমরা জানি স্ট্যাটাস এপিলেপটিকাসে ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট আইদার লরাজেপাম অর ডায়াজেপাম মানে বেঞ্জোডাইজেপাইন দেওয়া হয়েছে, এবং তার সিজার কন্ট্রোল হচ্ছে না, এই জন্য সেকেন্ড লাইন অ্যান্টিকনভালসেন্ট তাকে দেওয়া হয়েছে। তার সিজার কন্ট্রোল হয়েছে সেকেন্ড লাইন দেওয়ার পরে, কিন্তু পেশেন্টের তখন হাইপোটেনশন ডেভেলপ করেছে। আমাদের কাছে জানতে চেয়েছে যে সেকেন্ড যে অ্যান্টিকনভালসেন্ট আমরা ইউজ করেছি এটার নাম কি। এটা আমাদের রিয়েল এক্সামে ছিল। আমরা জানি যে আমাদের ফার্স্ট লাইন যখন বেঞ্জোডাইজেপাইন আমাদের ফার্স্ট লাইন অ্যান্টিকনভালসেন্ট হিসেবে কাজ করবে না স্ট্যাটাস এপিলেপটিকাসে, তখন আমরা সেকেন্ড লাইন হিসেবে সোডিয়াম ভ্যালপ্রয়েড বা ফিনাইটোইন বা লেভিটেরাসিটাম আমরা ইউজ করি। আমাদের স্ট্যাটাস এপিলেপটিকাসের বক্সে এটা আছে। তো আমাদের যে মক টেস্টের যে প্রশ্ন ছিল সেখানে আমরা এরকম একটা কোশ্চেন রেখেছিলাম। কোশ্চেনটা আমি বলছি, তার আগে একটু দেখে নিই আমরা যে সেকেন্ড লাইন যে অ্যান্টিকনভালসেন্ট আমরা ইউজ করি সেটা ইউজুয়ালি লেভিটেরাসিটাম এবং ফিনাইটোইন। এখন কথা হলো, আমার পরীক্ষায় জানতে চেয়েছিল যে সেকেন্ড লাইন অ্যান্টিকনভালসেন্ট যেটা ইউজ করেছি সেটার জন্য পেশেন্টের হাইপোটেনশন ডেভেলপ করেছে, সিজার কন্ট্রোল হয়েছে কিন্তু হাইপোটেনশন ডেভেলপ করেছে। তো আমরা জানি যে লেভিটেরাসিটাম যেটা আমরা সেকেন্ড লাইন ইউজ করতে পারি সেটাতে হাইপোটেনশন ডেভেলপ করে না। অন্যদিকে ফিনাইটোইনে হাইপোটেনশনের একটা রিস্ক থাকে। তো আমাদের প্রশ্নটা ঠিক এই জায়গা থেকেই এসেছিল যে আমাদের হাইপোটেনশন যেহেতু করে, সো আমাদের আনসার শুড বি ফিনাইটোইন। তো আমাদের যে মক টেস্টের এক্সামে যে প্রশ্নটা ছিল, দেখেন এই প্রশ্নটা একটু খেয়াল করি আমরা, যে 25 ইয়ার্স ওল্ড ম্যান, সেও ইমার্জেন্সি ডিপার্টমেন্টে স্ট্যাটাস এপিলেপটিকাস নিয়ে এসেছে এবং তাকে পাইরেক্টাল ডায়াজেপাম দেওয়া হয়েছে 2 বার, 2 টাইমস দেওয়া হয়েছে। 15 মিনিটস ব্রেকে ইউজুয়ালি আমরা দিই, তো তার মানে 30 মিনিটের মধ্যে দেওয়া হয়েছে, এবং তারপরও তার 10 মিনিট ধরে সিজার কন্টিনিউ রয়ে গেছে। ব্লাড গ্লুকোজ ইন দ্য মিন টাইম করে দেখা হয়েছে নর্মাল। এখন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট ট্রিটমেন্ট অপশন কোনটা এটা আমরা জানতে চেয়েছিলাম, এবং সেক্ষেত্রে আমাদের অপশনগুলোর মধ্যে ফিনাইটোইন ছিল আনসার, এবং ফিনাইটোইন ইজ দ্য রাইট আনসার, কারণ এখানে লেভিটেরাসিটাম বা এরকম কোনো সেকেন্ড লাইন দেওয়া নেই যেটা আমরা আমাদের বক্স থেকে পড়েছি। তো কোশ্চেনের আনসার একই, ফিনাইটোইন, যেটা আমাদের কাছে জানতে চেয়েছে সেকেন্ড লাইন অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ। আমরা ডিরেক্টলি হয়তো এটা চেয়েছিলাম, কিন্তু আমাদের রিয়েল এক্সামে যেটা এসেছিল সেটা হলো যে যে ড্রাগটা আমরা সেকেন্ড লাইন ইউজ করেছি সেটাতে সিজার কন্ট্রোল হয়েছে এবং কিন্তু পেশেন্টের হাইপোটেনশন ডেভেলপ করেছে। তাহলে এখানে দুইটা জিনিস আমার জানতে হবে, যে সেকেন্ড লাইন ড্রাগ কোনটা এবং সেকেন্ড লাইন যে ড্রাগগুলো আমরা ইউজ করি সেই ড্রাগগুলোর মধ্যে কোনটা হাইপোটেনশন করে। ঠিক আছে, তো আমরা আরও একটা প্রশ্ন দেখি যে আমাদের এই প্রশ্নটা এসেছে কত সেশনে, অর্থাৎ জানুয়ারি 2025 সেশনে এসেছে, যে একটা ইয়াং পেশেন্ট প্রেজেন্টেড উইথ হাইপারটেনশন, জেনারেলাইজড এডেমা, এবং তার এই এপিসোডের আগে 3 সপ্তাহ আগে তার একটা সোর থ্রোটের হিস্ট্রি ছিল, এবং ইউরিনারিতে দেখা যাচ্ছে বা ইউরিন মাইক্রোস্কোপিতে দেখা যাচ্ছে প্রোটিনিউরিয়া এবং হেমাচুরিয়া প্রেজেন্ট। তো আমরা অলরেডি যখন একটা পেশেন্টের এরকম একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা সোর থ্রোটের হিস্ট্রি থাকে এবং এর পরপর পেশেন্টের এরকম অ্যাকিউট রেনাল ফেইলিওর বা নেফ্রোটিক বা নেফ্রাইটিক প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসে, তখন আমাদের দুইটা ডিফারেন্সিয়াল মাথায় চলে আসে। এটা আমরা নেফ্রোলজি ক্লাসে আলোচনা করেছি গ্লোমেরুলোনেফ্রাইটিস পার্টে। সেটা হলো একটা আমাদের ইমিউনোগ্লোবুলিন এ নেফ্রোপ্যাথি, আর একটা হলো পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। এই দুইটা পসিবিলিটিস, এবং এই দুটো পসিবিলিটিস কীভাবে আলাদা করতে হয় এটাও আমরা জানি। তবে আমাদের মেইন পরীক্ষায় যেটা এসেছিল সেটা যে সোর থ্রোটের যে হিস্ট্রিটা দিয়েছিল সেটা 3 সপ্তাহ আগের একটা হিস্ট্রি। সো এখানে স্বাভাবিকভাবেই আমার 3 সপ্তাহের পরে যে পেশেন্টের যে নেফ্রাইটিক প্রেজেন্টেশন, হাইপারটেনশন, প্রোটিনিউরিয়া, হেমাচুরিয়া এবং জেনারেলাইজড এডেমা এসেছে, এটা খুব স্বাভাবিকভাবেই চিন্তা করা আমরা আনসার খুঁজে পাবো যে এটা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। কারণ আমরা জানি যে ইনকিউবেশন পিরিয়ডের একটা পার্থক্য দিয়ে আমরা এই দুইটা ডিজিজ বা দুইটা সিনারিও আলাদা করতে পারি। যেমন যেখানে আমাদের 3 সপ্তাহ অর্থাৎ একটা লম্বা ইনকিউবেশন পিরিয়ড, সেখানে আমাদের পিএসজিএন আগে আসবে, এবং শর্ট ইনকিউবেশন পিরিয়ড ইউজুয়ালি 1 থেকে 2 দিনের মধ্যে, মানে সোর থ্রোট বা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের 1 থেকে 2 দিনের পরেই যখন এরকম প্রেজেন্টেশন নিয়ে আসবে তখন আমাদের ইমিউনোগ্লোবুলিন এ নেফ্রোপ্যাথি আসবে। তো আমাদের পরীক্ষায় এসেছিল পিএসজিএন এর একটা সিনারিও। অন্যদিকে আমাদের মক টেস্ট নিয়েছিলাম আমরা মানে লাস্ট সেশনে, সেই মক টেস্টে আমরা একটা প্রশ্ন দিয়েছিলাম। সেখানে প্রশ্নটা কেমন ছিল দেখেন, একটা 25 বছর বয়স মেল পেশেন্ট এসেছে, বাইল্যাটারাল লোইন পেইন
এবং হেমাচুরিয়া নিয়ে, এবং তার এই সিমটমগুলো আসা শুরু করেছে 24 ঘন্টা পরে, অর্থাৎ তার একটা সর থ্রোটের 24 ঘন্টা পরে। তাহলে দেখেন যে এইখানে কিন্তু ইনকিউবেশন পিরিয়ডটা খুবই শর্ট, উইদিন 1 ডে 24 আওয়ার্স, এবং পেশেন্টের ইউরিন অ্যানালাইসিস করে আমরা হেমাচুরিয়া, প্রোটিনিউরিয়া পাচ্ছি, সাথে পেশেন্টের হাইপার টেনশন। তাহলে এই ক্লিনিক্যাল সিনারিও থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে এখানে আমাদের ডায়াগনোসিস ইমিউনোগ্লোবিলিন এ, নেফ্রোপ্যাথি। এখানে আমাদের 1 নম্বর অপশনে পিএসজিএন ছিল, কিন্তু আমাদের সিনারিও অনুযায়ী শুধু ইনকিউবেশন পিরিয়ড, অর্থাৎ আমার সোর থ্রোট থেকে কতদিনের মধ্যে আমার এই প্রেজেন্টেশন নিয়ে পেশেন্ট আসছে, এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা দুইটা কন্ডিশন আলাদা করতে পারছি। যেটা আমরা মক টেস্টে দিয়েছিলাম ইমিউনোগ্লোবিলিন এ নেফ্রোপ্যাথি হিসেবে, হয়তো এরকমই একটা প্রশ্ন আমাদের রিয়েল এক্সামে এসেছে, সেটা পিএসজিএন হিসেবে। তো আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য এইটাই, আপনাদেরকে বোঝানো যে আমাদের মক টেস্টের যে প্রশ্নগুলো থাকবে, এই প্রশ্নের থিমগুলো আপনাদেরকে বোঝানো, যে আপনারা একটা প্রশ্ন ফেস করছেন, আনসার করছেন, ভুল করছেন, অথবা রাইট আনসার আপনি করছেন, কিন্তু ওই প্রশ্নটা আপনাকে এতটুকু মেসেজ দিচ্ছে যে আপনি হুবহু প্রশ্ন পাবেন না, কিন্তু এই প্রশ্নের আদলে আরও একটা প্রশ্ন আপনি পরীক্ষায় পেতে পারেন। তো আমরা আরও একটা প্রশ্ন দেখি, যে একটা মিডল এজড ওমেন, যেটা মেইন পরীক্ষায় এসেছিল, বসা থেকে, সিটিং পজিশন থেকে স্ট্যান্ডিং অর্থাৎ দাঁড়াতে তার সমস্যা হচ্ছে, ডিফিকাল্টিস ফেস করছে পেশেন্ট, অর্থাৎ প্রক্সিমাল মায়োপ্যাথির একটা সিনারিও দিচ্ছে। পেশেন্টের এক্সামিন করে আমরা দেখলাম যে একটা ভায়োলেশিয়াস র্যাশ, এক্সটেন্সর এক্সপেক্ট অফ পিআইপি এবং ডিআইপিতে দেখছি। এখন আমাদের কাছে পিভোটাল ইনভেস্টিগেশনটা জানতে যাচ্ছে। তো হুবহু সিনারিওটা তো আমরা পরীক্ষা থেকে আনতে পারি না, আমরা মোটামুটি একটা গ্রস আইডিয়া যারা স্টুডেন্টরা দিয়েছে আমাদেরকে, সেরকম একটা সিনারিও দেখে আমরা বুঝতে পারছি এতটুকু, যেখানে পেশেন্টের প্রক্সিমাল মায়োপ্যাথি আছে, পেশেন্টের টিপিক্যাল র্যাশ আছে পিআইপি ডিআইপিতে, এবং আমাদের কাছে জানতে চাচ্ছে মানে ডায়াগনোসিসটা কনফার্ম করার জন্য আমরা পিভোটাল ইনভেস্টিগেশন হিসেবে কী করব। তো এখান থেকে মোটামুটি যেহেতু স্কিন ম্যানিফেস্টেশন আছে এবং মায়োপ্যাথি আছে পেশেন্টের, তাহলে ডার্মাটোমায়োসাইটিস ডায়াগনোসিস খুবই সার্টেন, এবং এখান থেকে আমরা মোস্ট পিভোটাল ইনভেস্টিগেশন ডেভিডসনে সুন্দর করে লাইনে দাগানো আছে যে আমাদের মোস্ট পিভোটাল ইনভেস্টিগেশন ইন দিস কেস মাসল বায়োপসি। তো এটা মেইন পরীক্ষা এসেছিল, কিন্তু এরকম একটা প্রশ্ন আমাদের মক টেস্টেও আমরা দিয়েছিলাম, যে প্রক্সিমাল মায়োপ্যাথির একটা সিনারিও দিয়ে আমরা জানতে চেয়েছিলাম যে কোন অ্যান্টিবডিটা আমাদের ডার্মাটোমায়োসাইটিসের একটা সিনারিও দিয়েছিলাম, দিয়ে কোন অ্যান্টিবডিটা আমাদের এই কন্ডিশনের সাথে মোস্ট স্পেসিফিক। ঠিক আছে, তো আমরা কিন্তু মাসল বায়োপসি পরীক্ষায় আমাদের মেইন মানে মক টেস্টে কিন্তু মাসল বায়োপসি যে মোস্ট পিভোটাল ইনভেস্টিগেশন ডিরেক্ট এই প্রশ্ন আমরা দিই নাই, বা আমরা হয়তো ডার্মাটোমায়োসাইটিস থেকে যে প্রশ্নটা সেট করেছি অ্যান্টিবডি রিলেটেড সেট করেছি, কিন্তু পরীক্ষায় কিন্তু এসেছে যে আপনার সেম সিনারিও বা সেম টাইপ অফ সিনারিও, যে ডার্মাটোমায়োসাইটিস ডায়াগনোসিস আপনার কাছে মোস্ট পিভোটাল ইনভেস্টিগেশন ডেভিডসনের ডিরেক্ট লাইন থেকে দেওয়া হয়েছে, যেটার আনসার ছিল মাসল বায়োপসি। আচ্ছা, নিউরোলজি থেকে এরকম একটা প্রশ্ন এসেছিল যে হেমিব্যালিসমাসের একটা সিনারিও দেওয়া ছিল, সেখান থেকে সাইট অফ লেশনটা জানতে চেয়েছিল পরীক্ষার। তো হেমিব্যালিসমাসের সিনারিও আগে বুঝতে হবে যে ডায়াগনোসিস যেটা আসলে হেমিব্যালিসমাস। অনেক সময় আমাদের সিনারিও তো বলে দেওয়া থাকে যে এরকম একটা প্রেজেন্টেশন, আমরা চিন্তা করছি যে পেশেন্টের হেমিব্যালিসমাস ডেভেলপ করেছে, সেক্ষেত্রে সাইট অফ লেশন, এটা একটা জিনিস। আরেকটা হলো যে ক্লিনিক্যাল সিনারিও দিয়ে আপনাকে বলবে যে রিগার্ডিং ডায়াগনোসিস সাইট অফ লেশন কোথায় পেশেন্টের। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এরকম একটা প্রশ্ন আমাদের মক টেস্টেও দিয়েছিলাম, যেখানে আমরা এরকম একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম যে একটা 68 ইয়ার ওল্ড ওমেন, যে ডায়াবেটিক হাইপারটেনসিভ, এখন আমাদের কাছে এসেছে যে তার এক পাশে ইউনিল্যাটারাল হ্যান্ড অ্যান্ড লেগ অ্যাবনর্মাল মুভমেন্ট হচ্ছে, যেটা হেমিব্যালিসমাসের প্রেজেন্টেশন। হেমিব্যালিসমাস মানে আমরা তো জানি শরীরের যে কোনো এক পাশে, এবং এটার লিশনটা কোথায়, কন্ট্রাল্যাটারাল সাবথ্যালামিক নিউক্লিয়াস। অর্থাৎ আমাদের যখন স্ট্রোক হয়, স্ট্রোক কখনো এমসিআই টেরিটরি ফলো করে, কখন এসিআই টেরিটরি ফলো করে, কখনো পোস্টিরিয়র টেরিটরি ফলো করে, তো যে কোনো জায়গায় স্ট্রোক হতে পারে। যদি কোনো কারণে পেশেন্টের এরকম আমাদের সাবথ্যালামিক নিউক্লিয়াসে স্ট্রোক হয়, সেক্ষেত্রে পেশেন্টের প্রেজেন্টেশন হবে কন্ট্রাল্যাটারাল এরকম একটা প্রেজেন্টেশন, যে আমাদের হেমিব্যালিসমাস, অর্থাৎ এক পাশে হাত পা অ্যাবনর্মাল মুভমেন্ট হবে। তো সেক্ষেত্রে এই হেমিব্যালিসমাসের মোস্ট কমন কজ হলো স্ট্রোকই। ঠিক আছে, এটাও যেমন একটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, সেমভাবে যে হেমিব্যালিসমাসের লিশন কোথায়, এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটার আনসার সাবথ্যালামিক নিউক্লিয়াস। তাহলে এই প্রশ্নটা কিন্তু কিছুটা মানে হুবহুই মিল আছে আমাদের মেইন পরীক্ষার সাথে, যদিও আমরা জানি না সিনারিওতে কি দেওয়া ছিল, কিন্তু এতটুকু
আপনারা বুঝতে পারলেন যে আমাদের মানে একটা কোশ্চেন আনসার করে আমরা ওই কোশ্চেনটা থেকে শেখার অনেক বিষয় আছে। যে এই প্রেজেন্টেশনটা নিয়ে এসেছে অর্থাৎ হেমিবালিসমাস আমি পড়লাম একটা প্রশ্নে, আমার হেমিবালিসমাসের টপিকটা একবার রিভিউ করে নেওয়া উচিত যদি আমি না জেনে থাকি যে হেমিবালিসমাসের মোস্ট কমন কজ হলো স্ট্রোক। আচ্ছা, এরকম আরও একটা লাস্ট আমরা এসবি আরও একটা দেখবো যে একটা পেশেন্ট, ফিমেল পেশেন্ট মেথোট্রেক্সেট খাচ্ছে, সে লিভার ফাইব্রোসিস হিসেবে এখন ডায়াগনোসিস হয়েছে। এখন আমাদের কাছে জানতে চাচ্ছে যে কোন সেলটা তার এই প্রসেস অর্থাৎ লিভার ফাইব্রোসিস প্রসেসটাতে রেসপন্সিবল। তো এই প্রশ্নটা আমরা স্টেলেট সেল, আনসার আমরা সবাই জানি। তো এই প্রশ্নটা আমাদের মক টেস্টের যে প্রশ্নগুলো ছিল, তো দুইটা মক টেস্টের দুটো আলাদা প্রশ্ন ছিল। এরকম দুইটা প্রশ্ন সলভ করলে হয়তো আপনি এই প্রশ্নের আনসারটা সহজে বের করতে পারবেন। কীরকম? আমাকে এই প্রশ্নটা ব্রেকডাউন করতে দুইটা ইনফরমেশন লাগবে। একটা হলো যে লিভার ফাইব্রোসিসের কজ মেথোট্রেক্সেট, এটা একটা জানতে হবে। আরেকটা জিনিস জানতে হবে যে লিভার ফাইব্রোসিসের যে মেইন সেল, প্যাথোজেনেসিসের যে মেইন সেল রোল প্লে করে সেটা হলো স্টেলেট সেল। এটা আমরা হেপাটোলজির একদম শুরুর দিকে, মানে শুরুর পৃষ্ঠাতেই লেখা আছে এটা। তো আমাদের পরীক্ষায় মক টেস্টে এরকম দুইটা প্রশ্ন ছিল। একটাতে ছিল যে কোন ড্রাগটা লিভার ফাইব্রোসিস করে, এটা হলো মেথোট্রেক্সেট আনসার। এবং আরও একটা প্রশ্ন ছিল যে একটা পেশেন্টের অ্যালকোহলিক লিভার সিরোসিস বা ফাইব্রোসিস হয়েছে, সেক্ষেত্রে কোন সেলটা তার রেসপন্সিবল ছিল, সেটা হলো স্টেলেট সেল। তাহলে এই দুইটা প্রশ্ন যখন আপনি দুইটা আলাদা মক টেস্টে ফেস করেছেন এবং এরই কম্বিনেশন হিসেবে একটা প্রশ্ন আপনি ফাইনাল পরীক্ষায় পেয়েছেন, তো এটাই হলো বিষয় যে আপনারা হয়তো 5টা সাবজেক্ট ফাইনাল দিবেন, 3টা বিসিপি স্ট্যান্ডার্ড মক টেস্ট দিবেন। ইন দ্য মিন টাইম আপনারা অনেক পরীক্ষা দিয়েছেন আমাদের আর্কাইভ থেকে। এই প্রশ্নগুলো আপনাদেরকে এইভাবে পরীক্ষায় ডিরেক্টলি ইনডিরেক্টলি আপনাদেরকে হেল্প করবে, আপনাদের চিন্তা শক্তিকে অনেক শার্প করবে। তো আমরা এমসিকিউ দেখি একটা। এমসিকিউ খুবই কমন একটা এমসিকিউ, এটা আগেও এসেছে পরীক্ষায়, অনেক পরীক্ষায় এসেছে যে ইনফেকশিয়াস গ্যাস্ট্রোএন্টারাইটিসের একটা বক্স আছে আমাদের ইনফেকশিয়াস ডিজিজে, যেখানে ইনকিউবেশন পিরিয়ড অনুযায়ী অর্থাৎ 6 ঘন্টার কম হলে কোন অর্গানিজমগুলো আমরা চিন্তা করব, 6 থেকে 12 ঘন্টা বা 24 ঘন্টা হলে কোনগুলো চিন্তা করব, এরকম একটা বক্স দেয়া আছে। তো এরকম একটা প্রশ্ন এসেছিল যে 6 ঘন্টার কম ইনকিউবেশন পিরিয়ডে গ্যাস্ট্রোএন্টারাইটিস করে এরকম অর্গানিজম কোনগুলো। তো এই বক্সটা আপনারা সবাই জানেন যে খুবই ইম্পর্ট্যান্ট একটা বক্স, যেখানে আমাদের কাছে এই অর্গানিজমগুলোর নাম জানতে চেয়েছে যে 6 ঘন্টার মধ্যে যে এই অর্গানিজমগুলোর দ্বারা গ্যাস্ট্রোএন্টারাইটিস হয়ে থাকে। তো আমরা এরকম একটা এমসিকিউ আমাদের পরীক্ষায় ছিল মক টেস্টে যে 21 ইয়ার ওল্ড ওমেন আমাদের কাছে অ্যাকিউট ডায়রিয়া এবং ভমিটিং নিয়ে প্রেজেন্ট করছে লাস্ট 3 আওয়ার্স। তো এই লাস্ট 3 আওয়ার্স কথাটা কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট। এই পিরিয়ডটা দিয়েই, ইনকিউবেশন পিরিয়ডটা দিয়ে আপনার কাছে প্রশ্নটা জানতে চেয়েছে যে এই ক্ষেত্রে কোন কোন অর্গানিজমগুলো আপনি রেসপন্সিবল তার ইলনেসের জন্য চিন্তা করবেন। অবশ্যই ফার্স্টের 3টা আসবে, যেহেতু লেস দেন 6 আওয়ার্স ইনকিউবেশন পিরিয়ড। সেক্ষেত্রে আমাদের আনসার শুড বি ব্যাসিলাস, স্টেফ অরিয়াস এবং ক্লোস্ট্রিডিয়াম এন্টেরোটক্সিন। বাস। আর একটা এমসিকিউ দেখি যে মেটাবলিক ফিচার্স অফ অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, এরকম একটা প্রশ্ন লাস্ট জানুয়ারি 2025 এসেছে যে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিতে যে বায়োকেমিক্যাল চেঞ্জগুলো হয় বা মেটাবলিক প্রবলেমগুলো হয় সেগুলো। তো এভাবে প্রশ্নটা এমসিকিউ আকারে এসেছিল, কিন্তু এরকম একটা প্রশ্ন আমরা আমাদের মক টেস্টে এসবিএ হিসেবে রেখেছিলাম। হয়তো আমরা এমসিকিউ হিসেবে এটা দেয়া যায়, কারণ অ্যাডিসন্স ডিজিজের যে মেটাবলিক বা বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি অনেকগুলো, যেমন এখানে দেখেন প্রায় 6টার মতো আছে, 7টা অ্যাবনর্মালিটি আছে, 7টা মেটাবলিক অ্যাবনর্মালিটি। তাহলে ইজিলি এখান থেকে এমসিকিউ করা যায়, এসবিও করা যায় যে আমরা যে প্রশ্নটা দিয়েছি অল আর ফাউন্ড ইন এডিসন্স ডিজিজ এক্সেপ্ট, এভাবে প্রশ্ন এসবিএতে দেওয়া যায়। আর মেটাবলিক ফিচার্স অফ এডিসন্স ডিজিজ বা বায়োকেমিক্যাল চেঞ্জেস ইন এডিসন্স ডিজিজ সেভাবেও প্রশ্নটা দেওয়া যায়। তো সেক্ষেত্রে আমাদের দেখেন এটা মনে রাখার একটা উপায় আছে যে এডিসন্স ডিজিজের মেটাবলিক অ্যাবনর্মালিটি 3 হাইপো, 3 হাইপার এবং মেটাবলিক অ্যাসিডোসিস, এভাবে মনে রাখতে পারি। 3 হাইপো মিনস এখানে হাইপোটেনশন, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোন্যাট্রিমিয়া। আর 3 হাইপার মিনস এখানে হাইপার ক্যালিমিয়া, হাইপার ক্যালসিমিয়া অ্যান্ড হাইপার পিগমেন্টেশন, সাথে মেটাবলিক অ্যাসিডোসিস। আমরা জানি যে আমাদের এডিসন্স ডিজিজ মেটাবলিক অ্যাসিডোসিস করে, অ্যান্ড কুশিং ডিজিজ যেটা কুশিং সিনড্রোম সেটা আমাদের মেটাবলিক অ্যালকালোসিস করে। তাহলে আমরা এটাও বুঝতে পারলাম যে আমাদের এসবিএ সলভ করলে সেটা আমার এমসিকিউতে হেল্প করতে পারে, আবার এমসিকিউ সলভ করে এমসিকিউ যে প্রশ্নগুলো আমরা সলভ করছি সেটা আপনার পরীক্ষায় এসবিএতেও হেল্প করতে পারে। অর্থাৎ সব এমসিকিউ পার্ট এবং এসবিএ পার্ট সবটাই আপনাদের গুরুত্ব দিয়ে পড়া উচিত
এবং প্রশ্ন আপনারা ওভারঅল ডেভিডসন থেকে পাবেন। এটা কোনো আপনি কোথায় মক টেস্ট দিচ্ছেন, কীভাবে পড়ছেন, কোন গাইড বই পড়ছেন, কোন কোশ্চেন ব্যাংক সলভ করছেন, এটার উপর আপনার ডিপেন্ড করবে না। প্রশ্নটা বিসিবিএস এর যখন হবে একটা ফাইনাল পরীক্ষা, তখন স্যাররা পুরো রিভিশন জুড়ে প্রশ্ন করবে। সো এখানে সব ইনফরমেশনই আপনার জন্য ইম্পর্টেন্ট। তো লাইফ থ্রেটনিং ফিচার্স অফ অ্যাজমা, এরকম একটা এমসিকিউ এসেছিল লাস্ট সেশনে। তো এটাতেও এই বক্সটা আপনারা জানেন যে সব অনেক গুরুত্বপূর্ণ একটা বক্স, রেসপিরেটরি সিস্টেম থেকে অ্যাজমার এই গুরুত্বপূর্ণ বক্স। এখান থেকে আগেও প্রশ্ন অনেক বেশি আসতো আমাদের নতুন সিস্টেমের আগে, স্টিল এখনও আসে। তো এখান থেকে এসবিও করা যায়, এমসিকিউ করা যায়, খুব ইজিলি করা যায়। কারণ আমাদের এখানে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমার ফিচার 4টা মনে রাখতে হয়, লাইফ থ্রেটেনিং মনে রাখতে হয়, এবং নেয়ার ফেটালের খুবই কমন একটা বিষয় আছে, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড যদি বাড়ে সেক্ষেত্রে সেটা নেয়ার ফেটাল বলি আমরা। তো যাই হোক, তো আমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে লাইফ থ্রেটনিং অ্যাজমার যে ফিচারগুলো সেগুলো এমসিকিউ আকারে এসেছিল। আর আমাদের মক টেস্টে যে আমরা প্রশ্ন রেখেছিলাম, একটা এসবিএ রেখেছিলাম এরকম যে অ্যাকিউট এক্সারবেশন অফ অ্যাজমা নিয়ে এসেছে পেশেন্ট। এখন আমরা জানতে চেয়েছি যে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, যদি আমি তার পেশেন্টের অ্যাজমার এই এক্সারবেশনটাকে যদি আমি অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা বলতে চাই, তাহলে আমার এই অপশনগুলোর মধ্যে কোন অপশনটা সঠিক বা কোন কন্ডিশনটা তার থাকবে। যেমন এখানে হার্ট রেট 110-এর বেশি, দেখেন এখানে হার্ট রেট 110-এর বেশি, এটা অ্যাকিউট সিভিয়ার অ্যাজমার একটা ফিচার। তাহলে এখানে আলাদা করে আমার অ্যাকিউট সিভিয়ার অ্যাজমার যে 4টা ফিচার মনে রাখতে হবে, লাইফ থ্রেটেনিংয়ের যে ফিচারগুলো আছে সেগুলো মনে রাখতে হবে, কারণ যে কোনোটাই আপনার পরীক্ষায় আসতে পারে। আমার এখান থেকে এমসিকিউ করা ইজি, অনেকগুলো ফিচার আছে, সো পরীক্ষায় এটাই এসেছিল। আবার এখান থেকে এসবিএ করাটা ইজি, সো এখান থেকে আমরা এসবিএও করার চেষ্টা করেছি। তো আপনাদের এই বিষয়গুলো, যে কোন বক্সটা কিভাবে পড়ব, কোন ডিজিজের কোন লাইনটা আমার কিভাবে পরীক্ষায় আসতে পারে, এই বিষয়ে ধারণাগুলো আপনারা সবাই অলরেডি 5 মাস প্রিপারেশন নিয়ে ফেলেছেন, সবারই মোটামুটি ভালো ধারণা আছে। তবে শেষ সময়ে আপনাদের এই যত কনসেপ্ট আপনারা এতদিনে পড়েছেন বা যত ইনফরমেশন পড়েছেন, এগুলোকে আরও শানিত করার জন্য, আরও রিক্যাপ করার জন্য বা রিভিশন করার জন্য আমি বলবো যে মক টেস্টের বিকল্প হতে পারে না। সো আমাদের কোশ্চেন ব্যাংক সম্পর্কে আপনারা সবাই জানেন এবং আপনারা সলভ করেছেন আমাদের সেন্ট্রাল আর্কাইভ থেকে অনেক প্রশ্ন এক্সপ্লেনেশন সহ, যেটা আপনার ডেভিডসন থেকে ডিরেক্ট ভিজুয়াল মেমোরি তৈরি করতে অনেক বেশি হেল্প করে। সো আমাদের এগুলো আপনারা জানেন, এবং আমরা আপনাদের ফাইনাল পরীক্ষার আগে, আমরা সামনে 1 তারিখ থেকে আমাদের মক টেস্ট এবং সাবজেক্ট ফাইনাল ব্যাচ এক্সাম শুরু হতে যাচ্ছে, যেখানে আপনারা প্রায় 5টা সাবজেক্ট ফাইনাল, যেখানে আপনি সময় নিয়ে উইদিন 10 ডেজ বা 14 ডেজ আপনি পুরো ডেভিডসন 5 বার শেষ করার সুযোগ আছে। কারণ প্রত্যেকটা সাবজেক্ট ফাইনালে আপনারা পাবেন পুরো ডেভিডসন থেকে একটা কোশ্চেন সেট। কিন্তু আমি বলবো যে 5 বার 14 দিনে শেষ করার চাইতে 14 দিনে 2 বার বা 3 বার খুব ভালোভাবে শেষ করা আপনাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। সেজন্য আমি বলবো প্রথম দিকের সাবজেক্ট ফাইনালগুলো 1, 2, 3, এই 3টা সাবজেক্ট ফাইনালের মধ্যে আপনি আস্তে আস্তে ডেভিডসন পুরোটা পড়ে ফেলবেন। হয়তো একটা সাবজেক্ট ফাইনালের আগে আপনি 1 ভাগ পড়বেন, সেকেন্ডটাতে সেকেন্ড হাফ পড়বেন, এবং থার্ডটাতে থার্ড হাফ পড়বেন। এভাবে 3টা ভাগে ভাগ করে আপনি ডেভিডসনটা সুন্দর করে 3টা সাবজেক্ট ফাইনালের মধ্যে শেষ করে ফেলবেন। পরবর্তী 2টা সাবজেক্ট ফাইনাল আপনি একবারে পুরো রিভিশন দিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। আমি জানি এটা খুব টাফ, কিন্তু আপনাদের শেষ সময় এটা ছাড়া আর অপশন নেই। এবং ইন দ্য ফাইনালি আপনারা যে মক টেস্ট 3টা দিবেন বিসিবিএস স্ট্যান্ডার্ড একদম শেষের দিকে, তখন আপনাদের পুরো ডেভিশন অলরেডি পড়া হয়ে যাবে, রিভিশন দেওয়া হয়ে যাবে। তখন আপনারা অ্যাকচুয়াল রিভিশন, যেটা শুধু পৃষ্ঠা উল্টাবেন এবং ইম্পর্টেন্ট লাইন যেগুলো দাগানো আছে সেগুলো পড়বেন। এবং এভাবে আপনি 5টা সাবজেক্ট ফাইনাল এবং 3টা মক টেস্ট যদি আপনি ডেভিডসন পড়ে পড়ে দিতে পারেন, এবং ইন দ্য মিন টাইম অন্তত 1 থেকে 2 বারও আপনি যদি ভালোভাবে ডেভিডসনটা শেষ করতে পারেন, তাহলে আপনার প্রস্তুতি আরও অনেক ভালো হবে এবং সেক্ষেত্রে আপনার চান্স পাওয়াটা আরও সহজ হবে ইনশাআল্লাহ। এবং আমরা 1 তারিখ থেকে শুরু করছি আমাদের এই ব্যাচে, এখন 40% ডিসকাউন্ট চলছে, আপনারা এনরোল করতে পারেন। এবং আমাদের আরও একটা কম্বো অফার চলছে, যেখানে আপনারা এই মক টেস্ট ব্যাচের সাথে এসবিএ বুস্টার ব্যাচের কন্টেন্টগুলো পেয়ে যাবেন। যদি আপনারা এই কম্বো অফারটা নিতে চান, নিতে পারেন। এক্ষেত্রে আমি বলবো যে সবার জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। যাদের প্রস্তুতি মোটামুটি শেষ এবং 2-1 বার রিভিশনও হয়ে গেছে বা বিগত বছর পরীক্ষা দিয়েছেন কিন্তু সামহাউ খারাপ হয়েছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে বুস্টার ব্যাচের যে পিডিএফগুলো
বুস্টার ব্যাচের উদ্দেশ্যটাই আমাদের এরকম ছিল যে আমরা শুধু ইম্পর্টেন্ট টপিক বুস্টার টপিকগুলো কাভার করব, যেখানে কোনো উল্টাপাল্টা আবিয়ে জাবিয়ে কথা থাকবে না, জাস্ট পরীক্ষায় যা লাগে তাই থাকবে। তো সেক্ষেত্রে আপনারা এই শেষ সময়ে যদি বুস্টার ব্যাচের পিডিএফগুলো অ্যাটলিস্ট চোখ বুলাইতে পারেন, স্লাইডগুলো একটু দেখতে পারেন, সেটা আপনাদের জন্য রিভিশনটা আরও স্মুথ হবে। কারণ আপনাদের মোটামুটি রিভিশন গোছানো আছে, এখন শুধু আপনারা যদি বুস্টার ব্যাচের পিডিএফগুলো দেখতে পারেন আপনাদের জন্য খুবই এটা হেল্পফুল হবে। সাথে আপনারা পরীক্ষা দিবেন এবং বুস্টার ব্যাচের পিডিএফগুলো জাস্ট পৃষ্ঠা উল্টাবেন, সবই আপনারা জানেন, জাস্ট বারবার দেখাতে যেটা হবে আপনাদের জানা জিনিসগুলো বারবার রিক্যাপ হবে। সো এটা আপনাদের জন্য আরও একটা ভালো অপশন। সো আমরা কি কি থাকছে এটা আমি আগেও বলেছি। তো আমাদের এটা হলো আমাদের রুটিন, অ্যাকচুয়ালি পুরো মাস জুড়ে রুটিন 27 তারিখ পর্যন্ত। এরপরও আপনি পড়ার সুযোগ পাচ্ছেন, কারণ পরীক্ষা 1 তারিখে খুব রেয়ার, ইউজুয়ালি ফার্স্ট উইকে হয়, 3 তারিখ 4 তারিখ 5 তারিখ এরকম হতে পারে। সেক্ষেত্রে আপনি পুরো এই মাস জুড়ে যদি পরীক্ষা দিয়ে রিভিশনটা গুছিয়ে ফেলতে পারেন বা একবার বা দুইবার রিভিশন দিতে পারেন, শেষ যে 3-4 দিন পাবেন সেখানে আপনি ভালো একটা রিভিশন দিতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের এই মক ব্যাচের মানে মক এক্সাম ব্যাচের যে ক্লাসটা, এটা আপনাদের জন্য আশা করি হেল্পফুল হবে এবং আপনারা সবাই মক টেস্ট এবং সাবজেক্ট ফাইনালগুলো অ্যাপেয়ার করে আপনাদের শেষ সময়ের প্রস্তুতিটাকে আরও শক্তিশালী করবেন। থ্যাংক ইউ সো মাচ।